দিস ইজ POCO X3 NFC। পোকোর ফোন মানে আমরা সবসময় কল্পনা করে থাকি কম প্রাইসে ভালো কিছু স্পেক্স, যেমনটা আমরা পোকোর F1 এবং X2-তে পেয়েছিলাম। তারই ধারাবাহিকতায় এবার চলে এসেছে POCO X3 NFC। আর এই ফোনটাকে গত 15 দিন যাবৎ আমি আমার ডেইলি ড্রাইভার হিসাবে ইউজ করছি। সো একজন ইউজার হিসাবে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কেমন ছিল এর এক্সপিরিয়েন্স, সেই সাথে জানাবো এর ভালো মন্দ সমস্ত খুঁটিনাটি বিষয়। POCO X3 NFC নিয়ে আলোচনা করার জন্য বরাবরের মতোই AFR Technology স্টুডিওতে থাকছি আমি শামীম পারভেজ হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে জানাতে চাই আমাদের আজকের ভিডিওটি স্পন্সর সম্পর্কে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন সেলটেক ভিডি। বসুন্ধরা সিটির ব্লক সি লেভেল 5-এর 69 নম্বর শপটি তাদের কাছে সকল অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন পেয়ে যাবেন সুলভ মূল্যে। ইএমআই ফ্যাসিলিটিতেও ফোন কিনতে পারবেন তাদের কাছ থেকে। এছাড়াও যে কোনো ফোন এক্সচেঞ্জ করার সুবিধাও থাকছে তাদের কাছে। বর্তমানে তাদের কাছে POCO X3 NFCর জয় 64-র আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 24,500 টাকা, আর জয় 128 ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 26,000 টাকা। ফোনের আপডেট প্রাইস লিস্ট জানতে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল শপ, ফেসবুক পেজ অথবা গ্রুপ। বিস্তারিত রইল ডিসক্রিপশন বক্সে। শুরুতেই কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এবারে POCO X3 এর ডিজাইন প্রথম দেখাতেই নজর কেড়েছে আমার। রিয়ার পার্টে গ্লসি ফিনিশ থাকলেও এটি মূলত একটি প্লাস্টিক বিল্ডের তৈরি ফোন। অ্যালুমিনিয়াম ফ্রেমের তৈরি এই ফোনটির ওয়াইড 215 গ্রাম এবং থিকনেস 9.4 মিলিমিটার, যার ফলে এই ফোনটিকে আমার কাছে যথেষ্ট মোটা এবং ভারী মনে হয়েছে। একটি রাউন্ড সার্কেলের মধ্যে হরিজন্টালি বসানো হয়েছে ক্যামেরা বাম্পারটি, যেটি আমার কাছে পার্সোনালি বেশ ভালোই লেগেছে। সেই সাথে ভালো লেগেছে মাঝ বরাবর থাকা স্ট্রাকচারটি, তবে বাজে লেগেছে বড় সাইজের POCO লোগোটি। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লের টপের মাঝ বরাবর বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি, তবে মিডিলের চেয়ে এক পাশে পাঞ্চ হোল থাকলে বেটার ফিল হয়। এবারে ফোনটির সিন এবং সাইড বেজেলের পরিমাণ যথেষ্ট নেরো করা হয়েছে। বাম পাশে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, যাতে দুটি সিম কার্ড অথবা একটি সিম ও একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। ডান পাশে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন, যেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করবে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমার কাছে খুব একটা ফাস্ট মনে হয়নি। এর বটন পজিশনটি আমার কাছে ঠিকঠাক মনে হলেও ছোটো হাতের লোকজন একটু সমস্যায় পড়বে। উপরের দিকে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন অ্যান্ড আয়ার ব্লাস্টার। আয়ার ব্লাস্টার দিয়ে আপনি এসি, টিভি সহ অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। দ্যাটস গ্রেট ফিচার ফ্রম শাওমি। নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড স্পিকার গ্রিল। ফোনটি IP53 ফ্লাশ প্রুফ হওয়ায় ছোটোখাটো ফোনের চিটা থেকে খুব সহজেই রক্ষা করা যাবে একে। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, তবে রিয়ার পার্টে কর্নিং গরিলা গ্লাসের প্রোডাকশন থাকলেও কী ধরনের ভার্সন ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে তেমন কিছু জানা যায়নি। ফোনটি মোটা এবং ভারী হওয়ায় এক হাতে চালানো বেশ কষ্টকর হয়ে যাবে। সো যারা হ্যান্ডি ডিভাইস পছন্দ করেন তারা এটিকে স্ক্রিপ্ট করে যেতে পারেন। যা হোক, এবার একটু ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD+ রেজুলেশন, অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 395 PPI ডেন্সিটি অ্যান্ড HDR10। ডিসপ্লেতে কালার প্রোটেকশন ছিল একদম পারফেক্ট। এছাড়াও ডিসপ্লেতে শার্পনেসের কাটতে একদমই চোখে পড়েনি। আর এই ডিসপ্লেতে 120 হার্টস রিফ্রেশ রেট অ্যান্ড 240 হার্টস টাচ স্যাম্পলিং রেট থাকায় স্ক্রলিং বা ট্রানজ্যাকশন ছিল বাটার স্মুথ। ডিসপ্লেতে কালার শিফটি বা নেগেটিভিটির মতো তেমন কিছু ইস্যু আমার চোখে পড়েনি। আর এর আউটডোর ভিজিবিলিটিও ছিল যথেষ্ট ভালো। ফুল সানরাইজে ফোন অপারেট করতে তেমন একটা সমস্যা ফেস করেনি। এতে ব্লো লাইট ফিল্টার থাকায় দীর্ঘক্ষণ ব্যবহারেও চোখের তেমন একটা ক্ষতি হবে না। এবারে কথা বলি এই ফোনটির পারফরমেন্স নিয়ে। অ্যান্ড্রয়েড 10 বেসড MI12 রান করবে ফোনটি। বরাবরই MI-এর কাস্টমাইজেশন আমার বেশ পছন্দের। এবারের MI12 আমার কাছে বেশ লাইট এবং পলিশড মনে হয়েছে। গত এক সপ্তাহ ব্যবহারে দু একটা বাগের দেখা পেয়েছি, যা হয়তোবা নেক্সট আপডেটে ফিক্সড হয়ে যাবে। এবার MI12-এ বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ইন্টারেস্টিং বিষয়, এতে অ্যাপ ড্রয়ার থাকছে, যেটিকে আমি অনেক মিস করছিলাম। টাচ রেসপন্স থেকে শুরু করে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং ছিল বেশ ফাস্ট। এবারে POCO X3 NFC-তে চিপসেট হিসেবে থাকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G, যেটি 8nm আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, আর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.3 GHz। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 618। স্ন্যাপড্রাগন 732G হাইড মিড রেঞ্জের একটি চিপসেট। এটি স্ন্যাপড্রাগন 730G থেকে কিছুটা বুস্টেড। অ্যান্টিটু বেঞ্চমার্কে যেখানে স্ন্যাপড্রাগন 730G স্কোর করতে পারে 2,71,473, সেখানে স্ন্যাপড্রাগন 732G স্কোর করতে পারে 3,01,581।
তার মানে এই দুটো চিপসেটের মাঝে আহামরি তেমন কোনো পার্থক্যই চোখে পড়ে না। এতে পাবজি সর্বোচ্চ এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। ফাইটিং সিনগুলোতে দুই একটা ফ্রেম ড্রপ ছাড়া বেশ ভালোভাবেই পাবজি প্লে করতে পেরেছি এতে। তবে এইচডি গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে পাবজি এখানে কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ ছাড়াই প্লে করতে পেরেছি। 1 ঘন্টার মতো পাবজি প্লে করেছি এতে। হিটিং ইস্যু তেমন একটা ছিল না, আর ব্যাটারি ড্রেনিং ছিল অ্যাজ ইউজুয়াল। পাবজি ছাড়াও এতে ফ্রি ফায়ার প্লে করেছি প্রায় 40 মিনিটের মতো। ফ্রি ফায়ার এখানে আল্ট্রা গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ ছাড়াই প্লে করতে পেরেছি। এছাড়াও 120 হার্টজ রিফ্রেশের সাপোর্ট করে এমন দু একটা গেমও খেলেছি, যার এক্সপিরিয়েন্স ছিল এক কথায় আউটস্ট্যান্ডিং। ফোনটি LPDDR4X র্যামের সাথে UFS 2.1 স্টোরেজ থাকায় ডাটা রিড এবং রাইট পেয়েছি অনেক ফাস্ট। এবারে চলে আসি এই ফোনের আরেকটি হাইলাইটেড ফিচার এর ক্যামেরা পারফরমেন্সের দিকে। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেলের, যেটি সোনি IMX 682 সেন্সরযুক্ত। সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। রিয়ার ক্যামেরায় প্রতিটি ছবি ছিল বেশ কালারফুল, ছবিতে ডিটেলস এবং শার্পনেস ছিল অনেক ভালো। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটি, তা হচ্ছে এই ক্যামেরা একদমই ন্যাচারাল ছবি প্রোভাইড করছিল, যার কিছু স্যাম্পল আপনারা নিজেরাই দেখে নিন। ছবিতে ডাইনামিক রেঞ্জ এতটাই বেটার ছিল যে আমি রীতিমতো চমকে গিয়েছিলাম। সাধারণত এই প্রাইস রেঞ্জের ফোন থেকে এত ভালো ডাইনামিক রেঞ্জ খুব একটা পাওয়া যায় না। পোর্ট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন ছিল অনেকটাই পারফেক্ট, সেই সাথে ব্লারও ছিল ন্যাচারাল। ছবি তোলার পর আপনি ব্লারকে ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবেন। ফরচুনেটলি এই ফোনে আবারও স্কাইস্কেপিং ফিচারটি যুক্ত করা হয়েছে, যার ফলে ছবি তোলার পর আপনি আকাশের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন ইচ্ছে মতো। ভালো লেগেছে এর 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স। আল্ট্রা ওয়াইড ক্যামেরায় কালার, কন্ট্রাস্ট অ্যান্ড ডিটেলস পেয়েছি মোর দেন এক্সপেক্ট। এছাড়া ডাইনামিক রেঞ্জ ছিল অসাধারণ। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পারফর্ম করেছে অ্যাজ ইউজুয়াল। লাইট ব্যালেন্স ঠিক থাকলে প্রত্যাশার চেয়ে বেটার ইমেজ পাওয়া যাবে এতে। লো লাইট ফটোগ্রাফিতে কালার, কন্ট্রাস্ট অ্যান্ড ডিটেলস পর্যাপ্ত থাকলেও শার্পনেসের ঘাটতি চোখে পড়বে। স্টুডিও লাইট কন্ডিশনে এরকম মনোমুগ্ধকর ছবি পাবেন, তবে লো লাইটে নাইট মোড অন করে ছবি তুললে বেশ ভালো মানের ছবি পাওয়া যায়। ক্যামেরা টু APR সাপোর্ট থাকায় গুগল ক্যামেরা ইনস্টল করতে পারবেন খুব সহজেই। এবারে কথা বলা যাক এই ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে। ফোনটির সেলফিতে থাকছে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেলফি ক্যামেরায় দারুণ সব ছবি পাচ্ছিলাম। ছবিতে স্ক্রিন টোন ছিল অনেকটাই ন্যাচারাল। সেলফি ক্যামেরার পোর্ট্রেট মোড বেশ ভালো রেজাল্ট করেছে। সাবজেক্ট সেপারেশন ছিল নিয়ার অ্যাকুরেট। অন্যান্য শাওমির ফোনের মতো ডাইনামিক রেঞ্জ বেশ বাজে পারফর্ম করেছে এতে। ওভারলাইট কন্ডিশনে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড ঝলসে যাচ্ছিল, তবে এই ক্ষেত্রে HDR অন করে ছবি তুললে কিছুটা বেটার ইমেজ পাওয়া যাবে। লো লাইটে সেলফি ক্যামেরা অ্যাজ ইউজুয়াল পারফর্ম করেছে। এবার এর ভিডিওগ্রাফি নিয়ে একটু কথা বলা যাক। এর ভিডিওতে যে জিনিসটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা হচ্ছে এর স্টেবল ফুটেজ। 4K সহ প্রায় প্রতিটি ফরম্যাটে UIS কাজ করে, আর এটা হচ্ছে 4K ফুটেজ। স্পিডি হাঁটা অবস্থায় ভিডিও শ্যুট করেছি, আর এই ভিডিওটি 1080p 60 FPS এ শ্যুট করা। বুঝতেই পারছেন এত বেশ স্টেবল ফুটেজ পাওয়া যাচ্ছে। আই থিঙ্ক ব্লগারদের জন্য এটি হতে পারে একটি পারফেক্ট ডিভাইস। এর রিয়ার ক্যামেরার ভিডিও কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো। ডিটেলস, কালার অ্যান্ড শার্পনেস ছিল পর্যাপ্ত। এখানে কমপ্লেন করার মতো তেমন কোনো ইস্যুই পাইনি। সর্বোচ্চ 720p 960 FPS এ স্লো মোডে ভিডিও শ্যুট করা যাবে, যার রেজাল্ট ছিল এক্সক্লুসিভ। আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এতে লক ফরম্যাটে ভিডিও শ্যুট করা যাবে, আর এতে আরও নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে যা দিয়ে ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা একসাথে ভিডিও শ্যুট করা যাবে। ফাইনালি এর ক্যামেরা পারফরমেন্স বাজেট রেঞ্জ বিবেচনায় বেশ ভালোই মনে হয়েছে। সো যারা ফটোগ্রাফি এবং ব্লগ করতে পছন্দ করেন, এটি তাদের জন্য এই বাজেট রেঞ্জে পারফেক্ট একটি ডিভাইস। এবারে কথা বলি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। 5160 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে ফোনটিতে। ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগছিল প্রায় 70 মিনিট, আর এর ব্যাটারি ব্যাকআপ ছিল বেশ ভালো। 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, আর হেভি ইউজে প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আশা করি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারো কেমন কোনো কমপ্লেন থাকবে না। গুড নিউজ এই যে ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে, যার কোয়ালিটি এক কথায় ডিসেন্ট। এটি ছিল খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার, আর এ থেকে অসাধারণ বেস পাচ্ছিলাম। সো গেমিং বা মিউজিক লাভারদের জন্য এটি একটি পারফেক্ট ডিভাইস। এই বাজেটের ফোন থেকে এত ভালো বেস আমি এখন পর্যন্ত পাইনি। একই সাথে ফোনটিতে থাকছে LED নোটিফিকেশন লাইট, ব্লুটুথ 5.1, GPS, NFC, FM রেডিও উইথ রেকর্ডিং। এবার এই ফোনটির কিছু ভালো খারাপ দিক নিয়ে কথা বলা যাক।
যদি খারাপ দিক নিয়ে প্রথমে বলি তাহলে বলবো যে এই ফোনটা কিছুটা মোটা এবং ভারী, যার ফলে যারা হ্যান্ডি ডিভাইস পছন্দ করেন এটি তাদের কাছে চয়েস নাও হতে পারে। তাছাড়া এর রিয়ার পার্টের প্রোডাকশন হিসাবে কী ব্যবহার করা হয়েছে সেই বিষয়টাও কিন্তু শাওমির পক্ষ থেকে জানানো হয়নি। এছাড়াও এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমার কাছে কিছুটা দুর্বল মনে হয়েছে। আর এর লো লাইট ফটোগ্রাফিতে আপনারা কিছুটা শার্পনেসের ঘাটতি পাবেন, এই হচ্ছে এই ফোনের কিছুটা দুর্বল দিক। আর যদি এই ফোনের সবল দিক নিয়ে কথা বলি বা ভালো দিক নিয়ে কথা বলি তাহলে বলবো যে গুড ডিজাইন অ্যান্ড কোয়ালিটি সম্পন্ন একটা ফোন। তাছাড়া এখানে ভালো ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে, ভালো চিপসেট প্রোভাইড করা হচ্ছে, এছাড়াও ফোনটিতে ভালো ব্যাটারি এবং চার্জার প্রোভাইড করা হচ্ছে। একই সাথে স্টিরিও স্পিকারের সাউন্ড এক কথায় অসাধারণ। IP53 মতো রেটিং থাকছে ফোনটিতে। সর্বশেষ বলবো যে এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, যার ফলে আমি বলবো যে এই ফোনের দুই একটা উইক পয়েন্ট ছাড়া বাকি যা কিছু আছে মানে মেজর বিষয়গুলো খুবই পারফেক্ট করে রাখা হয়েছে। ভিউয়ার্স, এই হচ্ছে POCO X3 NFC এর ফুল রিভিউ। এবার ফাইনালি আমার মতামত জানানোর পালা। এই ফোনটি কি আপনি কিনবেন নাকি এর চেয়ে ভালো কোনো ফোন রয়েছে? আমি যদি এক কথাই বলি, এই ফোনটি অলরাউন্ডার একটা ফোন এই বাজেটের মধ্যে। সো এটা আপনার গেমিংয়ের জন্য ভালো, এটা আপনার ক্যামেরার জন্য অনেক ভালো যেহেতু সনির সেন্সর রয়েছে। তারপরে এটাকে যদি আপনি ব্যাটারির দিক থেকে বলেন ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর ডিজাইনের কথা যদি বলি, ডিজাইনটাও কিন্তু যথেষ্টই ভালো লাগবে। অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে এখানে, যথেষ্ট শক্তপোক্ত একটা ফোন কিন্তু। সো এই বাজেটের মধ্যে আরও একটা ফোন রয়েছে, সেটা হচ্ছে Realme 7 Pro। আর এটা হচ্ছে এর সবচেয়ে বড় কম্পিটিটর। এটার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি। সো আপনারা চাইলে কিন্তু Realme 7 Pro ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের ডিসাইড করতে সমস্যা হবে না যে কোনটা কিনবেন। এই দুইটা ফোনের প্রাইস কিন্তু অলমোস্ট কাছাকাছি এবং স্পেক্সও কিন্তু অলমোস্ট কাছাকাছি। সো আপনারা এই দুইটার মধ্যে কোনো একটা কিনতে পারেন। যেমন এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, সেটা কিন্তু Realme 7 Pro-তে নেই। সো যে কারণে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে কনফিউশনে পড়বেন যে এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কোনটা কিনবেন। আমি কিন্তু আপনাদের কাছ থেকে অসংখ্য রিকোয়েস্ট পাচ্ছিলাম, কিন্তু ফুল রিভিউ না করে আমি ফোনটাকে ইউজ না করে আমিও কিন্তু আপনাদের সামনে এই কম্প্যারিজন ভিডিওটা নিয়ে আসতে চাচ্ছিলাম না। আমি খুব শীঘ্রই কিন্তু Realme 7 Proর সাথে POCO X3 NFC-র একটা ফুল কম্প্যারিজন ভিডিও নিয়ে আসছি। সো আপনারা যদি ডিসাইড করতে সমস্যা ফেস করেন তাহলে ওই ভিডিওটি দেখার পর অবশ্যই ডিসাইড করবেন কোনটা কিনবেন। আর আমি যদি এক কথায় বলি তাহলে এই ফোনটাও কিন্তু অসাধারণ একটা ফোন, আপনারা এটাও কিন্তু নিতে পারেন। কারণ এই 26,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে যতগুলো ফোন রয়েছে তার মধ্যে এটা একটা বেস্ট ফোন। সো আপনারা চাইলে এই ফোনটাকে অবশ্যই নিতে পারেন। ভিউয়ার্স, আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।